emerged and extinct তিনটা ফিল্ম আমরা শুনলাম। বাট আজকে যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বাংলাদেশি, we can discuss in বাংলাতে আমরা আলোচনা করব, বাট if someone feels more comfortable ইংলিশে তাহলে সেভাবে করতে পারেন। শুরুতে আমি ডায়রার রিসার্চ ডাইরেক্টর ভূঁই আসাদুজ্জামানকে স্টেজ সেটিং একটা ব্রিফ তাদের রিসার্চ থেকে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। হ্যালো, সবাইকে লাঞ্চের পর আমাদের সাথে এখানে সেশনে এসে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমি ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যানালিটিক্স দায়রার গবেষণা পরিচালক হিসেবে কাজ করছি। তো আজকে আমাদের এই সেশন, এটা আমাদের এখন চলমান গবেষণার একটা টপিক। আমরা মূলত আসলে যেটা দেখতে চাই, বাংলাদেশে যেই সামনের কয়েক বছরের মধ্যে আমাদেরকে বেশ কয়েকটা ইকোনমিক ট্রান্সফরমেশন ঘটাতে হবে, আমাদের বেশ কিছু স্ট্রাকচারাল শিফটের ঘটানোর প্রয়োজন রয়েছে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, ট্রেড ফ্যাসিলিটেশন এবং আমাদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এই তিনটা জায়গায় আমরা আসলে পর্যাপ্ত নজর আমরা দিতে পারি নাই। তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের সময়টা কিছুটা বেড়েছে, সেটা হতে পারে 3 বছর। কিন্তু আমরা ইউএনসিডিপি বা হচ্ছে ইউএনডেসা তাদের থেকে বা ইকোসক তাদের থেকে যে সমস্ত তথ্য এই পর্যন্ত জেনেছি, তার মাধ্যমে যেটা বলা যায় যে 2029 সালের পর আমরা এলডিসি গ্রাজুয়েশনের আর কোনো প্রিপারেটরি উইন্ডো আমরা পাবো না। তো এই পর্যায়ে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন গুলোর মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপেনশন। সেই জায়গা থেকে বর্তমানে বাংলাদেশে বেশ বেশ কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো হচ্ছে ইমার্জিং, কিন্তু এখানে বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ সমস্যা আমরা পরিলক্ষিত করছি, যেটা আমরা যখন ওই বিজনেস ইনসাইডারদের সাথে কথা বলি তাদের কথার মধ্যে এই কথাগুলো উঠে আসে। এগুলো কিন্তু আসলে আইন বা লিগাল রেগুলেশন এই ধরনের কোনো সমস্যা নয়। এই সমস্যাগুলো অনেক বেশি হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যারা উদ্যোক্তারা আছে তারা এগুলো ফেস করে। যেমন আমি যদি বলি যে যখন কোন একটা লাইসেন্সিং এর প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে লাইসেন্স পেতে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়। তো লিগাল রেগুলেশনে বা লিগাল ডকুমেন্টস গুলোর মধ্যে কিন্তু এইভাবে জিনিসগুলো বলা থাকে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে লিগাল ডকুমেন্টস এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ফারাক রয়েছে। তো আমাদের এবারের গবেষণার বিষয়বস্তু হচ্ছে, আমরা যখন লিটারেচার দেখলাম, আমরা দেখলাম যে এই জায়গাটাকে অ্যাড্রেস করা খুব একটা হয় নাই। একদম রিয়েল লাইফে বিজনেস কনসেপশন ইনিশিয়েশন থেকে অপারেশন পর্যন্ত পুরো জার্নির মধ্যে উদ্যোক্তারা কি কি ধরনের রিয়েল লাইফ প্রবলেম ফেস করে, সরকার থেকে সরকারের বাইরে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত, রেগুলেশন সংক্রান্ত, এই প্রবলেম গুলোই আমরা আমাদের এই গবেষণা অ্যাড্রেস করতে চাচ্ছি। এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এশিয়া ফাউন্ডেশনকে, ফয়সল ভাই এখানে আছেন, তাদের সহায়তা আমরা এই গবেষণাটা পরিচালনা করছি। তো আমি আর বেশি একদমই সময় নিব না, আমি জিলু স্যারের কাছে মাইক হস্তান্তর করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আসাদ। তো এখানে আই থিঙ্ক দুটা শব্দ যুগল is important here. One is designing reforms. আসাদ যেটা বলল, ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন বাংলাদেশে হয়নি, ওই পর্যায়ে হয়নি। ইনফ্যাক্ট আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, বাংলাদেশ ইকোনমিক সেন্সাস 10 বছর পর পর হয়। The latest census is showing that 2013 to 2023, industrial employment actually has gone down, is now below 10% of total employment. আমরা এক্সপ্যানশনের কথা বলছি, reality is more dire than the, but it doesn't mean that we don't have potential. We have huge potential. Potential আছে, but we are underperforming. Industrial and the focus on manufacturing employment in particular has somehow
gone out of focus. আমাদের মূলত সার্ভিস সেক্টর গ্রোথ হয়েছে, and that's also low productivity service. So it's a good time to really have a solid discussion how we can bring back the focus. And I would say that let's not emerging বলতে এখন সব ইন্ডাস্ট্রিকে আমরা ওটার মধ্যে ফেলে দিই যে যারা আছে, because we are trying to really move to a new state. So designing reforms, এটা হচ্ছে কোর ইস্যু যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে এক ধরনের স্ট্যাগনেশন থেকে কিভাবে উই ক্যান ব্রেক থ্রু, এবং ওটা বোঝার জন্য আই থিঙ্ক যেটা আসাদ hinted at, ওটা if you want to break through, then first of all we have to look at the life experiences of who are on the ground, those who are entrepreneurs on the ground, যারা চেষ্টা করছে to create new industries, to scale up existing industries, and the potential যা আছে সেটাকে কিভাবে ট্যাপ করা যায়। ওই গ্রাউন্ড রিয়ালিটি রিডিং থেকেই we will be have a better grasp of where are the reform designing gone wrong, কোথায় আমাদের নজর দেওয়া দরকার। So this is the context, and আমাদের I'm happy to see a very effective একটা প্যানেল এখানে আছে। So let me bring in first the entrepreneurs, তাদের ভিউজটা, and from your own lived experience of being an entrepreneur, how do you see where are the critical barriers, policy barriers, institutional barriers for you for the expansion of your own particular industry? So আমি প্রথমে can I invite Makame Mahmood, CFO iFarmer? আমরা 1 ঘন্টা সময় আছে, সেটা মাথায় রেখে সবাই কথা বলবো। Distinguished guests on and off the stage, and everybody in the audience, Assalamu alaikum. আমি মাকামে মাহমুদ, আমি iFarmer-এর CFO হিসেবে আছি। For the unversed, iFarmer is basically one of the earliest and the largest agri-tech platforms in the country. আমরা কৃষকদেরকে হারভেস্ট লিঙ্কড লোনস দিয়ে থাকি। These are small loans, something যেটা MFIs, microfinance institutions বা NGOs-রাও করে। আমরা ওই জিনিসটা করি একটু ডিফারেন্ট থেকে টাকা নিতে হবে, অথবা MFIs বা NGOs যখন দেখি সেখান থেকে। So it was a solution for the farmers. But what happens is, see, the youth, when we are not on the field, when we do not start business, but we think of a solution, we see a problem and think of a solution, we do not see the underlying issues on execution. So brainstorming, like যখন আমরা স্টুডেন্ট থাকি, real life brainstorming is almost the same. The difference is the execution bit, and এখানে যে আসলে ভিজিবল এবং ইনভিজিবল যে ব্যারিয়ার্স গুলো থাকে সেটাই আসলে গ্রোথটাকে স্ট্যাম্পিড করে, and also like you lose motivation. Yes, such should be regulated either stringently or loosely, but there has to be certain benchmarks. So আমরা 2019-এ শুরু করে তখনই একবার বাংলাদেশ ব্যাংকের কাছে যাই, then across these 7 years আমরা আরো কয়েকবার গিয়েছি যে let's have a conversation, let's figure out কি ধরনের রেগুলেশন থাকলে we can control, because আমরাও চাবো to be regulated. Aunfortunately এখন পর্যন্ত ক্রাউড ফান্ডিং এর কোনো রেগুলেশন হয়নি, বাট what we see is Bangladesh Bank বা regulators, they want to do something, but জিনিসটা এতটা ইউনিক, and we are so overwhelmed with different banks going bankrupt and this inefficiency across the system. আসলে কেউ লিগালি এই জিনিসটাতে হাত দিতে ভয় পায়, but this sector is growing because there is demand. Farmers need a lower cost solution, and they need a solution that is tailored to their problem. So আমরা এখন রিসেন্টলি শুনলাম যে একটা কমিটি মনে হয়েছে to finally have a regulatory and operational efficiency. It's a paradox because if public services are not at par, আপনি operationally কিন্তু efficient হতে, giving up on their time and their ingenuity. So যেই সময়টা and effortটা বাংলাদেশের entrepreneurs could have given in R&D, could have given in innovative thoughts,
ওই সময়টা আসলে দিয়ে দিতে হয় রেড ট্র্যাপ গুলাকে ওভারকাম করতে, টু জাম্প দ্য হুপস। তো যে কারণে আপনারা want to survive, they have to constantly think about how to work around this existing regulatory issues. তো ওটা করতে যে আসলে সময় থাকে না। So that is a fact. এখন the problem where young entrepreneurs or this aspiring startups আমরা নিজেদের বলি বা যারা আসছে, আমাদের তো আসলে ওই ক্যাপিটালটা নাই to begin with. Say there is no power connection. একজন R&D ইন্ডাস্ট্রির entrepreneur who has been in the sector for 20 years, উনি একটা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট করে ফেলেন বিকজ উনি জানেন এটা করতে হবে, এটা ছাড়া উপায় নাই। So the barrier to entry goes so high যে যারা সাহস করে আসতেও পারে, they can hardly survive. So this is something that is one of the biggest blockers for any newcomers, new entrants who want to really disrupt an industry, because again, problems are very obvious, solution also very obvious, but the real bit is the execution. So this is where this public and private sector যে মেলবন্ধন ওটা আসলে না থাকারই this is the outcome. আর জাস্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইমার্জিং ইন্ডাস্ট্রিজ নিয়ে যেহেতু এই পুরো সেশনটা অ্যাঙ্কার্ড, তো এমার্জিং ইন্ডাস্ট্রিজের একটা ব্যাপার হলো রাইট অ্যাওয়ে উই ক্যান নট এক্সপেক্ট দেয়ার উইল বি পলিসিস, বিকজ একটা সার্টেন ট্র্যাকশনে যাওয়ার আগ পর্যন্ত আসলে রেগুলেটররাও বুঝতে পারছে না এটাতে কতটা সময় দেওয়া দরকার। বাট আই থিঙ্ক internally within the government there needs to be cells who monitor this kind of emerging industries বা emerging startup যেখানে একটা হচ্ছে, দুইটা হচ্ছে, তিনটা হচ্ছে। So maybe this is time to bring them into some kind of policy. It can be policy support even, not necessarily সবাইকে রেগুলেট করতে হবে, অনেক সময় সাপোর্টও লাগতে পারে। So এই জায়গাগুলোতে I think everybody needs to be very cognizant, and private sector can only do so much. Lately আমরা দেখছি যে government is also trying very hard to create an atmosphere for the emerging sectors so that they can flourish, at least red tapes গুলো যেন কমে আসে। So again, ওটা এই পুরা process যে the marks achieved on public services and operational efficiency is an important point, I think. I want to now bring in Sure. So thank you. Thank you for arranging this event, and thank you for inviting me at the panel, and also thank you thanks to all of you for attending. In terms of emerging industry, actually, let me speak in Bangla. I don't think we have any foreigners in here. So, যেটা বলছিলাম যে অলরেডি তো আইফার্মার থেকে শুনলাম, আমরা যখনই এমার্জিং ইন্ডাস্ট্রি বলি, এই বোধহয় আমাদের হিস্ট্রিতে, ওয়ার্ল্ডের হিস্ট্রিতে ফার্স্ট টাইম যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হবে ডেটার থ্রুতে। আমরা তো মোস্টলি ডেটার থ্রুতে, আমরা আগের যেসব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনগুলো দেখি সেগুলো মোস্টলি মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখন যেটা হবে সেটা মোস্টলি ডেটা। আগেরটাও থাকবে, সাথে ডেটা ডিপেন্ড একটা বড় পরিবর্তন আসবে, এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেক, এগুলো অনেক বড় বড় রোল প্লে করবে। এবং আইফার্মার হয়তো বা আইফার্মার এবং এখানে আর একজন উদ্যোক্তা আছেন, তাদের সবাই জানে যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং হ্যাপেন্স ভেরি ভেরি কুইকলি। খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হয়, খুব তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট, ওখানে একটা যে ফ্লুইডিটি লাগে সেই ফ্লুইডিটিটা খুবই, আমরা এই ধরনের ফ্লুইডিটিতে আসলে ট্রেডিশনাল পলিসিতে অভ্যস্ত না। এবং সে কারণেই আইফার্মার যে বললেন যে এক ধরনের পলিসি ল্যাগ, এই পলিসি ল্যাগটা আসলে ক্যারি করবে আনটিল দ্য স্টেবিলিটি কামস ব্যাক এগেইন ইন এ নিউ ফর্ম। তো সেইখানে আমরা, এবং একই সাথে ডেমোগ্রাফিক যে চেঞ্জ বাংলাদেশের হচ্ছে সেটাও, এবং ডেমোগ্রাফিক চেঞ্জ এবং সেটার এবং বিজনেস অপরচুনিটি, energy is very different. Young generation mostly coming into entrepreneurship, তাদের এনার্জি অনেক ডিফারেন্ট, তাদের লোকেশন আগের মতো না, ইটস ভেরি ডিস্ট্রিবিউটেড, বিকজ ইউ ক্যান অলসো ওয়ার্ক থ্রু কম্পিউটার, ইউ ক্যান অলসো হ্যাভ এন এন্টারপ্রেনারশিপ বেসড অন টেকনোলজি। তো সেই অপরচুনিটিটা আছে যে একটা ডিস্ট্রিবিউটেড ওয়েতে উদ্যোক্তারা সারা বাংলাদেশ থেকে কাজ করতে পারবে। কিন্তু এই পলিসি ল্যাগের কথাটা তারপর একটা ফেরত আসে। সো পলিসি ল্যাগ আছে, কিন্তু সেইটাও কতদিন এই ল্যাগ থাকাটা
জরুরি। ট্রেডিশনাল বিজনেসের জন্য যে পলিসি, সেই পলিসি আলটিমেটলি আগামী 2-3 বছরে নিড ভেরি ভেরি গুড ওভারহল, মানে কমপ্লিটলি না হলেও বেশ ভালো ওভারহলই লাগবে। কারণ ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ফাইন্যান্সিং, এটা এত ফাস্ট করতে হবে যে সেটার জন্য অনেক ধরনের ডিরেগুলেশন আমাদের আসলে মেনে নিতে হবে। I'm not saying deregulation in a kind of completely not regulation, but systematic deregulation from in different places. So এখন কথা হচ্ছে যে পলিসি রিফর্মের, যেমন এখানে ইজ অফ বিজনেস এর কথা আসছে একটা, তো ইজ অফ বিজনেস বুঝতে হলে তো আগে বুঝতে হবে আমার কারেন্ট যে আই ফার্মার আছে, সেবা আছে বাংলাদেশে, ওনাদের পেইন পয়েন্ট গুলো কোন জায়গায়, এবং ওইটা যদি একটা, মানে আমাদের স্টাডিটারও একটা অবজেক্টিভ হচ্ছে যে ওটা বোঝা, যে একটা ব্যারিয়ার টু এন্ট্রির কথা যেমন বলা হচ্ছে, যে একটা উদ্যোক্তা তার আইডিয়া থেকে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কোন কোন বাধাগুলোর সম্মুখীন হচ্ছে, এবং সেই কোন কোন বাধাগুলোকে আমরা আসলে লিগ্যাল পার্সপেক্টিভে একটু একটু করে রিল্যাক্স করতে পারি। তো সেইখানে অ্যাকচুয়ালি প্রথম কাজটাই হচ্ছে স্টাডি এবং লার্নিং। সেখানে আমাদের ফাউন্ডেশন আমরা খুবই গুরুত্ব দিই যে এভিডেন্স, পলিসির আগে এভিডেন্স, যে এভিডেন্স কি আছে, এটা আমাকে কি বেনিফিট দেবে, এটা আমাকে কি আমার আমার দেশের জন্য কি উপকারে লাগবে। সো উইন উইন সিচুয়েশনে যে দেশ এবং উদ্যোক্তা দুজনেই একই সাথে গেইন করতে পারবে। সো একেবারে ডিজাইন থেকে শুরু না করে এভিডেন্সটা আগে গ্যাদার করলে দেন ডিজাইনিংটা ইজ মাচ মোর ইজিয়ার। আর একটা যেটা আমাদের লাগবে, যে কালেকটিভ একটা এক্সারসাইজ লাগবে আগামী বেশ কয়েক বছর, সেটা হচ্ছে যে what is emerging next. Industry তো will be driven by technology data. তো নতুন নতুন এত ফাস্ট এবং এত ফ্রিকুয়েন্টলি it will develop. We need to understand collectively যে আমার এটাতে এক হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে সোসাইটি, এবং ইভেন পলিটিক্যালি এটা রিপারকেশন কি হবে, এবং এটা খুব কুইকলি যত আমরা বুঝতে পারবো তত বেশি বেশি আমরা সাকসেসফুল হবো। তো এটাকে আমরা অনেক সময় বলি প্রেজেন্সিং এক্সারসাইজ। তারা কি ডেলিভার ফরেন কারেন্সি বাইরে পাঠানো ঠেকানো যায়, বলতে কিরকম যে রাইট নাও আমরা প্রায় 30+ কান্ট্রিজে কাস্টমারকে সার্ভ করতেছি, এবং আমাদের কিছু সলিউশন আছে যেটা 160+ কান্ট্রিজ ইউজ হচ্ছে। তো আমি যে কারণে আর কি বললাম যে অ্যাজ এ নেশন অনেক সময় আমরা আর কি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আপসেট হয়ে যায় যে আসলে কিছু হচ্ছে কিনা। আমি বলতে পারি যে অনেক ভালো ভালো জিনিসপত্র হচ্ছে, কোন একটা কারণে শুধু নেগেটিভ জিনিসপত্রগুলাই আমাদের চোখের সামনে চলে আসে। তো যে জিনিসটা আর কি বলতে চাই যে আমরা যে কাস্টমারগুলি সার্ভ করতেছি, নট অনলি যে স্মল মিডিয়াম কাস্টমার, আমরা ফরচুন 100 কোম্পানিও সার্ভ করতেছি ফ্রম বাংলাদেশ। এবং একটা যদি উদাহরণ দিই যে ফার্মা, ওয়ান অফ দ্য টপ ফার্মা, যারা যাদের গ্লোবাল টেন্ডারে আমরা ডিরেক্ট পার্টিসিপেট করে উইন করেছি। ইট ওয়াজ এ লাইক $multi-billion প্রজেক্ট। আমি কি কারণে এটা শেয়ার করলাম, যে আমাদের যেটা হয় যে উই আর হ্যাপি উইথ একটা কাজ পাইছি, সো উই শুড বি সুপার হ্যাপি, বাট আসলে আমাদেরকে নেক্সট লেভেলে চিন্তা করা যে আমরা আসলে, এবং এই যে আমরা যে টেন্ডার উইন করেছি এটা কিন্তু এগেইনস্ট বিগ জায়ান্ট লাইক ক্যাপজেমিনাই, অ্যাকসেঞ্চার, এদের সাথে। তো আসলে আমাদেরকে নেক্সট লেভেলে চিন্তা করার, তৈরি করা নিজেদেরকে মেন্টালি এবং সাপোর্টিং সিস্টেমের জায়গা থেকে। তো আমি যেই জায়গাটা আর কি ফোকাস করতে চাই, আমি যদিও এটা পুরোপুরি আইটি না, আমি যেমন আমার বাসা থেকে অফিসে যখন যাই, গুলশান 1 নম্বর সিগন্যালটা পরে সিগন্যাল মেনটেন করতেছে। যারা গুলশান 1 সিগন্যাল দিয়ে যান তারা জানেন যে আগে সিগন্যাল ছিল না এবং লোকজন যেভাবে ইচ্ছা যাচ্ছিল। তো এটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে যে আসলে অনেক সময় সাপোর্টিং সিস্টেম, সাপোর্টিং স্ট্রাকচার থাকলে অনেকখানি প্রবলেম সলভ হয়ে যায়। দেখা যায় যে আমার যদি সিগন্যালই না থাকে তাহলে আমি কিভাবে এটাকে প্রপারলি করব, এক্সিকিউট করব। তো তেমনি ভাবে আমার কাছে আর কি যেটা লাগে যে অ্যাজ এ নেশন আমরা আসলে ফাইটার নেশন, জিনিসপত্র কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, ছোট ছোট প্রবলেম গুলো নিয়ে চিন্তা করতে হয়, ওইখানে যাবো, এখানে পার্কিং আছে কিনা, এখানে এই ট্যাক্সি করবো, এটাকে কিভাবে প্রপারলি কমপ্লায়েন্ট করতে হয়, যেটা ভাইয়া বলবেন আর কি।
তো এই যে কন্টিনিউয়াসলি আননেসেসারি এফোর্ট গুলো যে যায় আমাদের, সেটার কারণে দেখা যায় যে আমাদের ক্রিয়েটিভিটি কিন্তু হেভিলি বার্ন আউট হয়ে যায়। দেখা যায় যে একটা অনেক জিনিস করতে গেলেও 10 বার চিন্তা করতে হয় যে হাউ টু কমপ্লাই। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো আর কি হয়তো বা পলিসিতে আছে যে, বাট ইভেনচুয়ালি ওটা কি ট্রেস হইতেছে কিনা, ওটা কি প্রেডিক্টেবল কিনা, ওটা কি প্রপারলি তো আমি যেটা আর কি বলতে চাই সেটা হচ্ছে যে এই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হয়তো বা পলিসি আছে, পলিসিটা থেকে এক্সেম্পশন দিয়ে হয়তো বা এমার্জিং কোম্পানির জন্য কিছু একটা করা হয়। এখন আমার একটা বড় শার্ট আছে, ওইখানে ওটারে রিসাইজ করে ছোট বানালে কিন্তু জিনিসটা কাজ করবে না। জিনিসটা ছোট কোম্পানির ট্যাক্সের প্রবলেম সলভ করা এবং লিগাল প্রবলেম সলভ করা, এটা কিন্তু আসলে পসিবল হয়ে ওঠে না। তো আমি বলতে যেটা চাই যে যদি ইমার্জিং কোম্পানি, স্পেশালি আইটির জায়গাতে আমি সিরিয়াসলি বলবো যে আসলে উই হ্যাভ অ্যামেজিং ট্যালেন্টেড পিপল আলহামদুলিল্লাহ, এবং আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বড় বড় জায়ান্টের সাথে কাজ করতেছি এবং আমরা দেখতেছি যে আমাদের পিপল দে আর কোয়াইট গুড। এবং এআই এর কারণে এখন কিন্তু একটা লেভেল প্লেইং তৈরি হয়েছে। এমন কিছু হচ্ছে না যে ইউএস এর পার্সন এটা পাচ্ছে আমি পাচ্ছি না, এটা কিন্তু হচ্ছে না। আগে একটা ছিল অনেক কিছু, সো এখন কেউ অ্যামাজন বা গুগলে জয়েন করতেছে। তো আমি যেটা বলবো যে আমরা হোপফুল থাকতে চাই এবং কন্টিনিউয়াসলি জিনিসটার ভেতরে ঢুকে আসলে পজিটিভলি অ্যাড্রেস করতে চাই। ওই আসলে এবং অন্টারপ্রেনারের অ্যাসপেক্ট থেকে জানিটা দেখা, নট লাইক যে পলিসি মেকার অনলি, কারণ পলিসি অন্য যে সেক্টরগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আহ, বেশ কয়েক ডেকেড ধরে, তারা যেগুলো ফেস করেছে, সেই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য, যেহেতু আমাদের মাঝে পরিকল্পনা প্রতিমন্ত্রী আছেন এবং উনি এখানে ওঠার আগে টেবিলে আলোচনা করছিলেন যে আগামী 5 বছরের একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক নিয়ে ওনার মন্ত্রণালয়ে কাজ করবেন। এই বিষয়গুলো আমার মনে হয় একটু আলোচনায় নিয়ে আসলে ভালো হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে গেলে বাংলাদেশে যে সমস্ত লাইসেন্স সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো পড়ে, সেগুলো কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো এজেন্সি আছে এবং এজেন্সির মধ্যে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্টেশন এবং ইনফরমেশন গ্যাপ আছে, তথ্য সংক্রান্ত গ্যাপ আছে। আপনারা সকলেই জানেন যে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড যে প্রতিষ্ঠান আছে, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার এবং চট্টগ্রাম চেম্বার, তারা এ বিষয়ে কম্প্রিহেন্সিভ রিসার্চ করেছে এবং সেখানে দেখা গেছে যে প্রায় 50টি ডিফারেন্ট যে সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত জায়গাগুলোতে একটা বিজনেসকে ন্যাভিগেট করতে হয় টু গেট ডিস্টিংক্ট লাইসেন্সেস অ্যান্ড ক্লিয়ারেন্সেস অ্যাক্রস দিস এজেন্সিস। তো এর মধ্যে অবশ্যই আমরা সকলেই জানি যে রেজিস্ট্রি অফ জয়েন্ট স্টক কোম্পানি আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, লোকালি মিউনিসিপ্যাল অথরিটিস যেমন সিটি কর্পোরেশন আছে শহরগুলোতে, এবং শহরের বাইরে এখানে ইউনিয়ন পরিষদ আছে ট্রেড লাইসেন্সের জন্য। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে যেতে হয় একজন উদ্যোক্তাকে টিন এবং ভ্যাট কিংবা বিআইএন নেওয়ার জন্য, এবং এগুলো সেক্টর স্পেসিফিক বিভিন্ন জায়গায় আছে। সরকার বিগত অনেক সরকারি চেষ্টা করেছে যে সিঙ্গেল উইন্ডোতে সবকিছু নিয়ে আসার জন্য, যাতে করে উদ্যোক্তাদের জন্য এটা সহায়ক হয়। এখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বেবজা, এইচটিপি যে সমস্ত এজেন্সিগুলো আছে পিএমওর আন্ডারে, তারা চেষ্টা করেছে এটা সিম্পলিফিকেশন করার জন্য। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে, এটা পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় আমার সঙ্গে কি করবেন, দেখা গেল যে বিডা একটা ওএসএস করেছে, তো সেটার সঙ্গে সেটা যথেষ্ট নয়, দেখা গেল যে আমাদের বেজাও নিজস্ব একটা ওএসএস করেছে। এটা কেন হবে? একটা সামগ্রিক ওএসএস হবে যেটার আন্ডারে সমস্ত লাইসেন্সিং এন্ড এভরিথিং উইল বি ডান। সো এই জায়গাতে আমি মনে করি আমাদের কিছু কাজ করার সুযোগ আছে। আরেকটা যে বিষয়টা আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। এবং ট্রেড লাইসেন্সের সঙ্গে ইদানিং আমরা দেখছি যে ফ্যাক্টরি স্কোয়ার ফুটেজের একটা হিসাব নিয়ে আসা হচ্ছে। ট্রেড লাইসেন্স ইউনিয়ন পরিষদ যদি ফ্যাক্টরি লেভেল লাইসেন্সের প্রয়োজন হয়, এই জায়গায় আমি একটা উদাহরণ দিতে চাই যে বিল্ড কিন্তু ওই প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটি যেটা আছে, সেটার সঙ্গে বসে একটা রিফর্ম করতে সক্ষম হয়েছিল আমদানি এবং রপ্তানি। থ্যাংক ইউ আসিফ। এবারে আমি জুনায়েদ সাকি এমপি, মিনিস্ট্রি অফ প্ল্যানিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ।
সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজনে এই দিনব্যাপী ডেল্টা কনফারেন্স আপনারা সবাই আলোচনা করছেন। অনেক বিষয় আসলে এসছে এবং এগুলো নিয়ে আমার ধারণা বাজেট বক্তৃতায় অনেকটাই কভার করা হয়েছে। তো সেটা আসলে সবগুলো দিক বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রথমত এই কথাটা আমরা সবসময় বলি, আবারও বলা দরকার যে একটা বেশ ভঙ্গুর এবং অনেক ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা পেয়েছি। এটা কোনো মানে পলিটিক্যাল স্টেটমেন্ট কেবল না, বাস্তব স্টেটমেন্ট। একটা অত্যন্ত ভঙ্গুর এবং অনেক ক্ষেত্রে বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টরে ধ্বংসপ্রাপ্ত, ব্যাংক ট্যাঙ্কের দিকে তাকালে ধ্বংসপ্রাপ্ত হবে। এখন এইখান থেকে রিকভারি কিন্তু প্রথম ধাপ, মানে আমরা আসলে একটা পুনরুদ্ধার কালে আছি এবং এই যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছর ব্যাপী একটু তৈরি করা হচ্ছে, হয়েছে অলরেডি, এটা আগামী মাসের প্রথম সপ্তাহে আশা করি এটা রিলিজ করা যাবে। তো সেখানে আমরা প্ল্যান তো বাংলাদেশে আগেও হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় বড় চ্যালেঞ্জ আছে, যে কারণে ইমপ্লিমেন্টেশনকে সমান গুরুত্ব দিয়ে প্ল্যান অ্যান্ড ইমপ্লিমেন্টেশন দুটোকে একসাথে করেই এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনাটা করা হয়েছে, যেটা যে কারণে নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। এখন এই রিকভারির কালে আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অন্তত প্রথমত, মানে যেহেতু সরকার কি কি উদ্যোগ নিচ্ছে সে কথাটা আমার বলার দায়িত্ব আছে, বলতে হবে। এইটা মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট, কিংবা যদি বলে এই গভর্নমেন্টের বিশিষ্ট দিক কি, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনকে প্রধান গুরুত্ব দেওয়া, মানে ডেলিভারি সার্ভিসটা নিশ্চিত করা, রাজনৈতিক রেটরিকের বাইরে। এটার একটা চেষ্টা আছে এবং অত্যন্ত আন্তরিক চেষ্টা আছে, তার জন্য পরিশ্রম আছে। সুতরাং সেই দিকটা যা আছে সেটা আমার মনে হয় যে বলতে হবে, এবং সেই জায়গা থেকে আমাদের বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনীতি তো গড়ে তুলতে হবে, বাইরে তো আমাদের কোনো বিকল্প নেই। সেটার জন্য প্রথম একটা কাজ হচ্ছে যে ক্যাপিটাল ফ্লাইট যেটা আগে হয়েছে এটা বন্ধ করা। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা হোয়াইট পেপারে বলা হয়েছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার তৈরি হয়েছে। ক্যাপিটাল ফ্লাইট বন্ধ হলে আশা করা যায় যে এখানে বিনিয়োগের একটা চাপ সৃষ্টি হবে, পুঁজি তো বসে থাকবে না, সুতরাং তাকে বিনিয়োগ করতে হবে। এখন এই পুঁজির জন্য লাভজনক বিনিয়োগ ক্ষেত্র তৈরি করাটা, দুটো সমস্যার সমাধান ঘটে যখন ওভার অ্যাকুমুলেশন থাকে, তখন এটাকে আইদার টেম্পোরারি ফিক্স অথবা স্পেশাল ফিক্স এর মধ্যে দিয়ে সমাধান করতে হবে। সেটা আবার একটা সংকটজনক অর্থনীতিতেও এটাও প্রযোজ্য, যে টেম্পোরাল ফিক্স এবং স্পেশাল ফিক্স আমরা করতে পারি। সরকারের একটা বড় দিক হচ্ছে যে এই যে সোশ্যাল সেফটি নেটকে বাড়ানো। এটা অনেকেই বলছেন আমরা বোধহয় গরিব মানুষকে টাকা দিয়ে দিয়ে খুশি করতে চাচ্ছি, অথবা তাদেরকে এর ফলে অনেক লোকে কর্মবিমুখ হয়ে যাবে ইত্যাদি। পুরো ব্যাপারটাই কিন্তু একটা ইনভেস্টমেন্ট, এবং এই যে টেম্পোরাল ডেফারমেন্ট, মানে আমরা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাচ্ছি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো ইম্পর্টেন্ট জায়গায়, এবং সামাজিক সুরক্ষা খাত, যেটা আসলে এখন ইন্ডাস্ট্রির যত না শ্রমিকের বেতন বাড়াতে পারছে, সেটা অনেকেই ইয়ে করতে পারবেন না। মানে বাস্তব যদি আপনি বলেন যে বাঁচার মতো মজুরি যা দরকার, সেটা মানে গার্মেন্টস সেক্টর যতটুকু দিতে পারে, অন্যান্য সেক্টর তো সেটাও দিতে পারছে না। তো সেই জায়গাটা মিট আপ করতে পারছে না। আর কিন্তু এটা তো বাস্তবতা, শ্রমিককে তো বেঁচে থাকতে হবে। তো সরকারই কিন্তু এই জনগণের কাছ থেকে কর আদায় করে সম্মিলিতভাবে সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে সেই শ্রমিককে এবং আদার ম্যাসেস অফ দি পিপল তাদেরকে সেই জিনিসটা দিচ্ছে। তো সোশ্যাল সেফটি নেট ওই অর্থে এই আমার এখানে বিনিয়োগের কিংবা অর্থনীতির টিকে থাকার একটা ভিত্তি, ওইটা জায়গাটা ভালো মতো দেখা দরকার। তো দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে এটা বিনিয়োগ, দুই হচ্ছে মানুষকে স্বস্তিতে রাখা, বিকজ এই মুহূর্তে রিকভারির কালে জনগণের মধ্যে স্বস্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে মানুষ টাকা পাচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা, হেলথ সার্ভিস, সবগুলো দিক থেকে
এটা কিন্তু অর্থনীতিতে আহ, ব্যাপকভাবে এর একটা গতিশীলতা তৈরি করবে, কারণ ওই টাকাটা সে খরচ করবে। মানে আমরা যদি গার্মেন্টস শ্রমিকের বেতন 5,000 টাকা বাড়ে, তাহলে 40 লক্ষ কিংবা 50 লক্ষ হলে 25,000 কোটি টাকা হয়। 25,000 কোটি টাকা কিন্তু শ্রমিকের হাতে যাচ্ছে। এটা যখন খরচ হয়, এটা যে বাজার তৈরি করে তার কিউমুলেটিভ মানে এবং আহ, তার যে ফলাফল, সেইটা অনেক বড় ক্ষেত্র তৈরি করে উৎপাদনের জন্য। তো আমরা ব্যাপকভাবে জনগণের হাতে অর্থর জায়গাটা করা হচ্ছে, যাতে করে সমাজে অর্থনৈতিক গতিশীলতা, কেনাবেচা বাড়ে এবং সেইখানে একটা কনজাম্পশনের জায়গা তৈরি হয়, মানে তখন প্রোডাকশনের জায়গাটাও পাওয়া সুযোগ হয়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের বিনিয়োগটা দরকার, কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা যে হিউম্যান ক্যাপিটাল তৈরি করা। হিউম্যান ক্যাপিটাল ছাড়া প্রোডাক্টিভিটির জায়গা থেকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, মানে আমরা সেকেন্ড এখনো আছি রপ্তানির দিক থেকে, কিন্তু প্রোডাক্টিভিটিতে তো আসলে আমরা অনেকের সাথেই কম্পিটিশনে পারছি না। ভিয়েতনাম আরো অন্যান্য দেশ প্রোডাক্টিভিটিতে বাংলাদেশকে ছাড়িয়ে যাচ্ছে, গেছে অনেক আগে। একই যন্ত্রপাতি ব্যবহার করে দেখা যাচ্ছে প্রোডাক্টিভিটির পার্থক্য হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে তার কয়েক গুণ বেশি অন্য জায়গায় হচ্ছে। তবে এটার দুটো মানে বড় জায়গা আছে। একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল তৈরি করা, যেটা সরকারের দায়িত্ব। সরকার এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা মানে আনতে হবে। দুই হচ্ছে সেটাকে এমন ভাবে একটা দক্ষ কর্মী তৈরির জায়গায় যেতে হবে, যাতে করে এখানকার প্রোডাক্টিভ সেক্টরের সাথে সেটা ডাইরেক্ট লিঙ্ক করা যায়। এই জায়গাটা এই সরকারের মানে প্রধান ফোকাসের জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে একটা প্রপার ম্যানেজমেন্ট এবং মানে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি, যেটা আসলে ইন্ডাস্ট্রির দায়িত্ব। সেই দুটো জিনিস থাকলে এখানে প্রোডাক্টিভিটি বাড়বে। তো যাই হোক, সরকারের দায়িত্ব পালন করার জন্য তার পলিসিতে হিউম্যান ডেভেলপমেন্টকে প্রধান প্রায়োরিটি জায়গায় রেখে। দেন সবাই আমরা জানি বাংলাদেশে যত কিছুই আমরা বলি, এনার্জি না থাকলে কোনো কিছুই হবে না। এবং অলরেডি যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি আছে সেটাই এনার্জির সংকটে এখন রীতিমতো ধুকে ধুকে থাকা অবস্থা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শিল্প প্রতিষ্ঠান তারা প্রায় বিরাট ব্যাংক ঋণে এবং একটা সংকটের মধ্যে পড়েছে কেবলমাত্র এনার্জির অভাবে। এইটা তো সুইচ টিপে সমাধান করা যাচ্ছে না, এবং ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন তাতে আপনারা সবাই জানেন। এখন যেভাবে গত 17 বছর ধরে, যে বিশেষত 15 বছরে যে পলিসি হয়েছে একটা আমদানি নির্ভর জ্বালানি নীতি, সরকার প্রথমত এই জায়গায় আত্মনির্ভর জ্বালানি নীতিতে যাওয়ার র্যাডিক্যাল সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের বিবেচনা, যেহেতু আমরা এটা নিয়ে দীর্ঘদিন লড়াই করেছি, এই ক্ষেত্রে সরকারের ভূমিকা রীতিমতো ঐতিহাসিক। আমরা এখানে পরিষ্কারভাবে বাংলাদেশের গ্যাস যতটুকু আছে তার এক্সপ্লোর করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। 5টি রিগ কেনার দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 5টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর প্রকল্প সই হয়ে গেছে, পাস হয়েছে এবং দ্রুত এক্সিকিউশনে যাওয়া হচ্ছে। কিন্তু এই কাজটা করতে স্থল এবং সমুদ্র বক্ষে আমাদের গ্যাস উত্তোলনের কাজ করতে আমাদের যতটুকু সময় প্রয়োজন, এটা তো সেই সময়টুকু আমরা হয়তো নিতেই হবে, কিন্তু এটা 1 নম্বর প্রায়োরিটি আছে। 2 নম্বর হচ্ছে আমাদের রিস্ক মানে হিসেব করে, ঝুঁকি হিসেব করে আমাদের মজুদ সক্ষমতা বাড়ানো, সেটার উদ্যোগ এই সরকার নিয়েছে। ফলে রিফাইনারি এবং আমাদের জ্বালানির মজুদের বৃদ্ধি উদ্যোগ অলরেডি ইন অপারেশন। থার্ড থিং হচ্ছে আমাদের একটা সেলফ রিলায়েন্টে যাওয়ার ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া ছাড়া বাংলাদেশের সামনে অল্টারনেটিভ কিছু নাই। এবং এইটার কথা ধরেন গত 10 বছর 12 বছর ধরে আমরা যদি বলে এসেছি, আমরা আমাদের যে জ্বালানি নীতি তৈরি হয়েছিল সেই জ্বালানি নীতিতে আমরা এটা প্রস্তাব করেছিলাম যে বাংলাদেশে 30% পর্যন্ত 30 থেকে 35% পর্যন্ত ওঠা সম্ভব। এই সরকার আগামী 10 বছরের মধ্যে 20%-এ যাওয়ার অলরেডি নীতি ঘোষণা করেছে, এবং 10,000 মেগাওয়াট যাতে শুধুমাত্র সোলার থেকে এবং রিনিউয়েবল থেকে আসে, সেটার জন্য এফেক্টিভ কার্যনীতি নেওয়া হচ্ছে। দেশের জমির একটা বড় সংকট আছে, সেই জমিগুলো সরকার নিজে জমি দিতে পারে সেইটার ব্যবস্থা করা হচ্ছে। প্রাইভেট সেক্টরকে এখানে বিনিয়োগের সমস্ত জমি দেওয়া হবে, ঋণ এবং ট্যাক্সেশন পলিসির সমস্ত সুবিধা তাদের দেওয়া হবে, যাতে করে প্রাইভেট সেক্টর এখানে বিনিয়োগ করতে পারে।
সরকারও নিজে কিছু উদ্যোগ নিচ্ছে, বাট প্রাইভেট সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কিংবা একটা মানে আলাদা আলাদা মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভিত্তিক পার্থক্য তো থাকবেই, ফলে সে অনুযায়ী ট্যারিফ নির্ধারিত হবে। এই যে একটা সেলফ রিলায়েন্সের দিকে যাওয়ার চেষ্টা, সেটা এই সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এখনো এনার্জিতে রাতারাতি বদল ঘটানোর কোনো বাস্তবতা আসলে নাই। তারপরেও প্রতিদিন ইমপ্রুভ করার জন্য যতগুলো পলিসি নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, সেইটা নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করেছি যে ফাইন্যান্সিয়াল সেক্টর, তার মধ্যে ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেট দুইটা যাতে ব্যবসা বাণিজ্যের সহযোগী হয়। ব্যাংক ঋণ কমানো হয়নি, ফলে ইন্ডাস্ট্রির একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আবার স্টিমুলাস পাচ্ছে, মানে মনিটারি এবং ফিসকাল পলিসির একটা ব্যালেন্স করা হচ্ছে। স্টিমুলাসের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে সিক ইন্ডাস্ট্রি গুলো তারা যে ক্রাইসিসের মধ্যে আছে সেটা থেকে সাপোর্ট পায়। আপনারা জানেন যে পরিষ্কার বড় আকারের স্টিমুলাস উদ্যোগ নেওয়া হয়েছে, এবং যে ধরনের ব্যাড লোনের মানে ইয়ে আছে 35% ব্যাড লোন, সেইটা কমানোর জন্য পরিষ্কার মানে পলিসি নেওয়া হয়েছে। ঋণ দিয়ে মানে, কারণ একটা জিনিস হচ্ছে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে যে সে ঋণ নিয়েই আসলে বেঁচে আছে, তার আর বের হওয়ার কোনো রাস্তা নাই। ফলে এটা একটা মুশকিল জায়গা যে প্রলং করতে করতে সে কেবল অর্থনীতির মানে ক্ষতি মানে ব্লিডিং ঘটাচ্ছে। সেটাকে বন্ধ করার পলিসি হচ্ছে, আর যেসব ইন্ডাস্ট্রি আসলে টিকতে পারবে তাদেরকে প্রপার স্টিমুলাস দেওয়া হবে। এই অ্যাসেসমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংকে টাস্কফোর্স আছে, তারা এই অ্যাসেসমেন্ট করছে যে কোন ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে আর কোন ইন্ডাস্ট্রি ক্লোজার দরকার। আমি যে জায়গায় ইয়েতে যেতে চাচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিরেগুলেশন নিয়ে নতুন করে না বলি, আপনার সিঙ্গেল উইন্ডো করার জন্য সর্বত্র 2 দিনের মধ্যে যাতে লাইসেন্স পাওয়া যায়, 7 দিনের মধ্যে যাতে ইউটিলিটির সমস্ত ইয়ে পাওয়া যায়, বেজা বেবজা পিপিপি এগুলো সবগুলো বিডার আন্ডারে একটা মার্জারে যাওয়া হচ্ছে, মানে একটা কর্তৃপক্ষের অধীনে যাচ্ছে, যাতে করে এখন আর কাউকে বিভিন্ন জায়গায় ঘুরতে না হয়। এবং সিঙ্গেল উইন্ডোতে 7ম দিন থেকে 8ম দিন হলেই টাস্কফোর্স ওখানে ইয়ে করবে। সিঙ্গেল উইন্ডোর পুরো প্রিপারেশনটা নিতে একটু সময় লাগছে, খুব দ্রুত এই সিঙ্গেল উইন্ডো কার্যকর হবে। 2 দিনের লাইসেন্স, 7 দিনের ইউটিলিটি, 14 ডেজে মানে মধ্যে অল প্রিপারেশন কমপ্লিট। এখন এইগুলো পদক্ষেপের মধ্য দিয়ে আমরা যতটা মানে নতুন বিনিয়োগ ক্ষেত্র স্পেশাল রিঅর্গানাইজেশন করা যায়, যাতে করে নতুন নতুন পরিসর সৃষ্টি হয়। অলরেডি গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, লেদার এগুলো আমাদের একটা খাত যেটার আরো মানে আরো কিভাবে বড় হতে পারে। অন্যদিকে আইসিটি সেক্টর, ইলেকট্রনিক্স, এগ্রো প্রসেসিং, আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, এরকম 8-10টা ক্ষেত্র তৈরি করা হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমি একটা বড় বিনিয়োগের জায়গা তৈরি করা হচ্ছে, যাতে করে এই নতুন বিনিয়োগের ক্ষেত্র পরিসরটা বৃদ্ধি পেয়ে আমরা একটা ইয়েতে যেতে পারি। 2টা গুরুত্বপূর্ণ জায়গা আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমরা ইনফ্লেশন কমানোর চেষ্টা করছি। এখন ইনফ্লেশনের ব্যালেন্সটা মনিটারি ফিসকাল পলিসির মধ্যে দিয়ে হবে, কিন্তু আর তার সাথে বড় যতক্ষণ না বিনিয়োগের প্রসারণ করছে তত ইনফ্লেশন কমবে না। সুতরাং এইটা যাতে প্রপার মনিটরিং হয়, এইটার জন্য ডক্টর হোসেন জিল্লুর রহমান এখানে আছেন, তিনি টাস্কফোর্স করেছেন বিবিএস। আমরা কোনো ম্যানিপুলেটেড ইনফরমেশনের জায়গায় যাচ্ছি না, প্রপার ইনফরমেশন যাতে আমাদের থাকে, আমরা উঠছি না নামছি সেটা স্পষ্টভাবে আমরা জানতে পারি। ট্যাক্স পলিসির একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, এটা ঠিক যে কত নিচে মানে ট্যাক্সের আওতায় কতটুকু ইনকাম, যেমন এটা 5 লক্ষ মানে 4.5 লাখ থেকে এটা 5 লাখে এই 5 বছরের মধ্যে যাবে। এটা হয়তো আরো বৃদ্ধি করা, চাপ সমাজের সৃষ্টি হলে সেটা সরকার তখন নিশ্চয়ই বিবেচনা করবেন, কিন্তু এই আওতার বাইরে রাখা হবে সর্বনিম্ন আয়কে, কিন্তু সাধারণ মানে ট্যাক্সের আওতায় ট্যাক্স বেস তো বাড়াতে হবে। সুতরাং সবাই যাতে ট্যাক্সের আওতায় আসে, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং ট্যাক্স পলিসিটা যাতে কোটারি স্বার্থে তৈরি না হয়, যারা পলিসি করবে আর যারা ইমপ্লিমেন্টেশন করবে, দুইটাকে সিরিয়াসলি আলাদা করা।
কারণ পলিসি আর ইমপ্লিমেন্টিং অথরিটি একসাথে থাকার ফলে এমন ভাবে এতদিন পলিসিগুলো করা হয়েছে যাতে করে সবাইকে মোচড় দিয়ে টাকা বের করা যায় এবং ব্যক্তিগত ঘুষ এবং একটা ইয়ের জায়গাতে বড় আকারে তৈরি হয়। ফলে এই পরিবর্তনটা মানে আমাদের অভ্যন্তরীণ আয়কে বৃদ্ধি করবে। বাংলাদেশের বাজেট মাত্র 13.5% জিডিপি, পাশের ইন্ডিয়া 28%, এবং মোটামুটি অ্যাভারেজ 28 থেকে 32%। আমরা যে 5% শিক্ষায়, 5% কি বলে যে স্বাস্থ্যে দিতে চাই, তো 5+10 চলে গেলে 3.5% দিয়ে তার আমরা দেশ চালাতে পারবো না। বাজেট যতক্ষণ না পর্যন্ত জিডিপির 25% আমাদের পৌঁছাচ্ছে, আমরা কিন্তু এই লক্ষ্য পূরণ করতে পারছি না। ফলে আমাদের যদি অভ্যন্তরীণ আয় বৃদ্ধি না পায়, বাস্তবতা আমাদের এই অর্থনৈতিক চক্র থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে সরকারের প্রধান মনোযোগের জায়গা হচ্ছে যে আমরা এই টেম্পোরাল ফিক্সের জায়গায়, মানে টেম্পোরাল ডেফারমেন্ট, আমরা বিনিয়োগের, সোশ্যাল বিনিয়োগের জায়গাগুলোতে যাব, কিন্তু একই সাথে কত বেশি আকারে, কত দ্রুততার সাথে আমাদের এখানে এই যে কি বলে যে রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর এক্সেলারেশন, এইটা তৈরি করা সম্ভব হয়, ব্যাপকভাবে বিনিয়োগ বৃদ্ধি পায়, সেই চেষ্টাটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ফলে আমরা প্ল্যানিং মিনিস্ট্রিতে কয়েকটা বিষয় গুরুত্ব দিচ্ছি, এটা বলে শেষ করি। মানে যে কোনো প্রজেক্ট, যেহেতু পাবলিক ইনভেস্টমেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্টকে কিছু মানে গতিশীল করতে সাহায্য করবে, ফলে পাবলিক ইনভেস্টমেন্টের যথাযথ কার্যকর বাস্তবায়ন, এটা হচ্ছে অন্যতম চ্যালেঞ্জ এখনকার। সেই কারণে আমরা প্রত্যেকটি প্রকল্পে ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এনভায়রনমেন্ট, এমপ্লয়মেন্ট এবং আমাদের এসডিজি গোল, আমাদের সমস্ত প্রান্তিক মানুষের যাতে নো ওয়ান লেফট বিহাইন্ড থাকে, প্রত্যেকটি মানুষের জায়গাগুলো দেখার জন্য আমরা নীতিমালা তৈরি করি। যে কোনো প্রজেক্ট এইসব নীতিমালা পূরণের বাইরে, মানে এটা ঠিক কিছুটা যান্ত্রিক আছে। আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়নের সময় আমরা দেখি যে এটা ইস্তেহারের সাথে সংলগ্ন, 65 ক ধারার সাথে মিলে যাচ্ছে, এটা লিখলো। এই ধরনের মেকানিক্যাল না, প্রতিটি প্রকল্পে সত্যিকার অর্থে নীতিগুলো বাস্তবায়িত হচ্ছে কিনা সেইটার পরীক্ষা নিরীক্ষা করার জায়গাটা আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। 2 হচ্ছে যে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচটা নিয়ে আসা। প্রজেক্ট তো আছে, 2400 উপরে প্রজেক্ট আছে, কি বলে চলমান এবং সবুজ পাতা মিলে, কিন্তু দেখা যাবে যে এই প্রজেক্টগুলো পিসমিল টাইপের, ওভারল্যাপ, নানান সমস্যা। প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ আনা হচ্ছে এই কারণে যে প্রোগ্রামেটিক হলে একটা নির্দিষ্ট কর্মসূচির জন্য যে সমস্ত প্রকল্প প্রয়োজনীয় সেগুলোকে একসাথে অথবা ভারসাম্যপূর্ণভাবে আনা। বিদ্যুৎ কেন্দ্র করলাম কিন্তু ট্রান্সমিশন লাইন নাই, ডিস্ট্রিবিউশন লাইন নাই, এইরকম ভাবে থাকলে অপচয় যা বাড়ে সেটা দুর্নীতির চাইতে অনেক বড় হয়ে যায়। ফলে সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের এই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে আমাদের বৈঠক করা হচ্ছে, তাদের পুরো প্রকল্পগুলোকে সাজানো হচ্ছে। কারণ ইস্তেহার, 5 ইয়ার প্ল্যান, এগুলো তো আসলে এক ধরনের ডকুমেন্ট, এগুলো লিভিং ইয়েতে পরিণত হবে যখন সেটা প্রোগ্রাম এবং প্রজেক্টে তার ট্রান্সলেশনটা প্রপারলি ঘটবে। সেইটার জন্য আমরা প্রতিদিন পরিশ্রম করছি, বসতেছি এবং এই প্রকল্পগুলোকে সেভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন আমাদের অনেকগুলো সংকট আছে মানে বাস্তবায়নের ক্ষেত্রে, সেইগুলোর মধ্যে একটা বড় হচ্ছে মানে একটা প্রকল্প গ্রহণ করার পরে ফিজিবিলিটি স্টাডি, কি বলে যে ডিপিপি তৈরি, তারপরে একনেক এন্ডোর্সমেন্ট থেকে মানে জিও জারি থেকে কার্যাদেশ পর্যন্ত, এই যে প্রায় 2 বছর সময় লেগে যায়। এটা হচ্ছে ইউজুয়াল প্র্যাকটিস এতদিনে। কোনো না কোনো ক্ষেত্রে কম বেশি ঘটে, কিন্তু সাধারণভাবে এরকম সময় লাগে। এই সময় লাগলে তো আসলে পাবলিক ইনভেস্টমেন্ট দেশে কোনো ওই গতির জায়গা আনতে পারবে না। এইটাকে কমানো এবং যে সমস্ত ক্ষেত্রে বাধাগুলো বড় আকারে আছে, যেমন পিডি অ্যাপয়েন্টমেন্ট একটা বড় জায়গা, এবং এইটাকে আমরা পিডি নীতিমালা বদলানো হচ্ছে। তাদের সরকারের ভেতরে যারা এখন আছেন, অবসরপ্রাপ্ত যারা আছেন, বেসরকারি খাতে যারা আছেন, তারা যাতে সবাই এই পিডি এর ক্ষেত্রে আসতে পারেন তার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। আমরা প্রত্যেকটা জিনিসকে অটোমেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে প্রজেক্টের খরচটাকে মানে রেট শিডিউল অনুযায়ী মূল্যায়ন করা যায়। রেট শিডিউল যেটা ইনফ্লেটেড ছিল সেইটাকে কমানোর জন্য ইতিমধ্যে 3 দফা বৈঠক হয়ে গেছে। আশা করি খুব দ্রুত জেনারিক এবং স্পেশালাইজ রেট শিডিউল তৈরি হবে, এবং এইগুলোকে যত বেশি অটোমেটাইজ ভঙ্গিতে আমরা দেখতে পারবো তত হয়তো দুর্নীতির জায়গাগুলোকে এবং অপচয়গুলোকে আমরা কমিয়ে আনতে পারবো। ফলে সর্বশেষ বলি,
টাইম বাউন্ড এবং বাজেট বাউন্ড, এটা হচ্ছে এখন সরকারের নিজের স্বার্থের সাথে অত্যন্ত যুক্ত। কেননা এই দেশে একটা রাজনৈতিক সংস্কারে আমরা আশা করি আগামী পরবর্তী সংসদের মধ্যে আমরা যে সংস্কার প্রক্রিয়া সেটাকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো। তার ফলে আগামী 4.5 বছরের মাথায় এই বর্তমান সরকারকে কিন্তু একটা নির্বাচনের মুখোমুখি হতে হবে। ফলে তারা দৃশ্যমান কি করতে পারলেন এটা যেহেতু গুরুত্বপূর্ণ, বাজেট বাউন্ড অ্যান্ড টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন অফ দি প্রজেক্ট এই সরকারের অন্যতম প্রায়োরিটি। এইগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এই কথাগুলো বলার মধ্যে দিয়ে মানে বলা এবং অ্যাচিভ করার মধ্যে যে ফারাকটা আছে সেইটা আমাদের জন্য চ্যালেঞ্জ। সেটা তো এককভাবে শুধু সরকারের ব্যাপার নয়, কারণ পুরো বাংলাদেশের সাথে এখন এটার সাথে যুক্ত হয়ে যাবে। ফলে যে লক্ষ্য স্থির করা হচ্ছে তার সাথে অ্যাচিভমেন্টের যতটুকু ফারাক আছে এইটা আসলে আমাদের এখন সকলের ইন্টারেস্ট। আমরা যাতে ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারি সেজন্য কালেকটিভ ইন্টারেস্ট দরকার। যে কারণে সরকার একাই সবকিছু সবচেয়ে ভাববে এরকম বিষয় সরকার ভাবছে না। অলওয়েজ প্রত্যেকটি ক্ষেত্রে স্টেক হোল্ডার কনসালটেশন, আপনার ব্যবসা বাণিজ্য, একজন অন্টারপ্রেনারের জার্নি দিয়ে একটা ব্যবসার সমস্যা কি, একটা ইন্ডাস্ট্রির সমস্যাটা কি, সেইটা আমরা বোঝার চেষ্টা অন্তত এই সরকারে আছে, এটুকু আমরা বলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, বেশি সময় নেওয়ার জন্য দুঃখিত। ধন্যবাদ মন্ত্রী মহোদয়, অনেকগুলো আশাব্যঞ্জক কথা বলেছেন। লুক ফরওয়ার্ড টু দিস ওয়ার্কিং আউট ইন প্র্যাকটিস। একটি ওপেন কোয়েশ্চেন আনসারের সুযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পেলাম, চিরকুট পেলাম, সো আনফর্চুনেটলি সময়টা দেওয়া যাচ্ছে না। টু ক্লোজ অ্যাকচুয়ালি। বাট দুটা, আচ্ছা, একজন আরেকজন ইয়াং, কিন্তু 1 মিনিট করে একটা মাইক ওনাকে দেওয়া যায়।